এসপ্ল্যানেডের হোটেলে জাল আধার কার্ড দেয় দুই জঙ্গি। জাল আধার কার্ডে কর্ণাটকের ঠিকানা, খিদিরপুরের হোটেলে মহারাষ্ট্রের ঠিকানা। ধৃতদের থেকে এমনই 5টি জাল আধার কার্ড উদ্ধার হয়েছে। 40-এর বেশি সিম, মোবাইল, ল্যাপটপও উদ্ধার হয়েছে বলে খবর। প্রত্যেক হোটেলে আলাদা আলাদা জাল আধার কার্ড দিয়ে থাকে এই দুই জঙ্গি। এসপ্ল্যানেডের হোটেলে জাল আধার কার্ডে সেখানে কর্ণাটকের ঠিকানা, খিদিরপুরের হোটেলে মহারাষ্ট্রের ঠিকানা দেওয়া জাল আধার কার্ড দেয় এই দুই জঙ্গি। ধৃতদের থেকে এমন 5টি জাল আধার কার্ড উদ্ধার হয়েছে। 40-এর বেশি সিম, মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। খিদিরপুরের হোটেল, এসপ্ল্যানেডের হোটেলে আলাদা আলাদা আধার কার্ড দিয়ে থাকেন তারা। 5টি জাল আধার কার্ড উদ্ধার হয়েছে দুই সন্দেহভাজনের কাছ থেকে। এছাড়াও 40-এর বেশি সিম, মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে আধিকারিকরা। আমি চলে যাচ্ছি নিউজ রুমে, রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, 5টির মতো জাল আধার কার্ড পাওয়া গিয়েছে এই দুই সন্দেহভাজনের কাছ থেকে। এছাড়াও বেশ কিছু সিম, মোবাইল, ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে। আরো কি বিস্তারিত খবর রয়েছে বিষয়? একদমই সুচন্দ্রিমা, তোমাকে জানিয়ে রাখবো যে 5টারও বেশি তারা এই যে জায়গা অর্থাৎ কলকাতার যে বিভিন্ন জায়গা সেখানে তারা রীতিমতো ডেরা বদলেছে এবং সেখান থেকেই জানা গিয়েছে যে 5টারও বেশি ভুয়ো আধার কার্ড তারা ব্যবহার করেছে কলকাতাতে। এবং তারই মধ্যে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু সিম কার্ডও উদ্ধার হয়েছে, যেখানে প্রায় 40টারও বেশি সিম কার্ড উদ্ধার হয়েছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন সিম কার্ড ইউজ করেছে একে অপরের সঙ্গে তারা কন্ট্যাক্ট করার জন্য। এবং যদি আমরা সকাল থেকে যেটা বলছিলাম সুচন্দ্রিমা, যদি সেই ক্রোনোলজিটা দেখি যে ঘটনা যেদিনকে ঘটলো, অর্থাৎ 1 মার্চ যে ঘটনা, অর্থাৎ বেঙ্গালুরুতে রামেশ্বরমের ক্যাফেতে এই ব্লাস্ট হলো এবং তারপরেই যেটা দেখা গেল যে 1 তারিখের পরে 3 তারিখে এই পুরো তদন্ত ভার পেল হচ্ছে এনআইএ। এবং তারপরে এনআইএ সেখানকার আশেপাশে যেসব সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করলো এবং সংগ্রহ করে সেগুলোতে তারা ছানবিন শুরু করলো। এবং সেখানেই দেখা গেল মুসাফিরের ছবি, যেটা কিনা সে ক্যাফেতে ঢুকছে এবং ক্যাফে থেকে বেরিয়ে আসছে। প্রথম ছবি ব্যাকপ্যাক নিয়ে ভিতরে ঢুকছে, অর্থাৎ যেটা বলা হয়েছে যে আইইডি প্লেস করেছিল মুসাফির, সেই মুসাফির কিন্তু তাকে ঢুকতে দেখা যাচ্ছে এবং তারপরে ব্যাকপ্যাক রেখে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। এবং সেখান থেকেই কিন্তু এনআইএ তার ফেস ডিটেক্ট করে তাকে চিহ্নিত করে তার যে একটা সম্ভাব্য বায়োডাটা তৈরি করলো এবং তৈরি করে সেটা নিয়ে রিওয়ার্ডের জন্য বলা হলো যে যারা এই হদিস দিতে পারবে তাদেরকে 10 লক্ষ টাকা অবধি প্রাইজ দেওয়া হবে বলে এমনটাই তারা একটি রিলিজ দিল। এবং তারপরে যেটা দেখা গেল যে এই যে দুজন, অর্থাৎ যে মাস্টার মাইন্ড আব্দুল সহ মুসাফির, এই দুজনকে কিন্তু লাগাতার বিভিন্ন স্টেটে তারা তল্লাশি অভিযান চালাতে আরম্ভ করলো। এবং তারপরে দেখা গেল যে এরা কর্ণাটকের বাসিন্দা বলে জানা গেল। এবং সেখান থেকে এসে এই যে ব্যাঙ্গালোরে যে ব্লাস্টের ঘটনার সঙ্গে তারা যুক্ত ছিল। এবং তারপর সেখান থেকে যখন এই ছানবিন শুরু হলো, জানা গেল যে 1 তারিখে যখন এই ঘটনাটি ঘটলো, তারপরে 7 তারিখ অবধি সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেরিয়েছে, গা ঢাকা দিয়েছে। এবং তারপর সেখান থেকে তারা চলে আসে এবং 12 তারিখে কলকাতায় যে এসেছে তার তথ্য পাওয়া গেল। কারণ দেখা গেল যে এসপ্ল্যানেডের 2টি হোটেল তারা চেঞ্জ করেছে এবং সেই প্রথম যে হোটেলটা সেখানে তারা চেক ইন করেছিল 12 তারিখ এবং 12 থেকে 13 তারিখ একটি হোটেলে ছিল এবং 13 থেকে 14 তারিখ একটি হোটেলে ছিল। 12 থেকে 14 তারিখ এসপ্ল্যানেডের এই 2টি হোটেলে ছিল। এবং তারপরেই যেটা দেখা গেল যে একটা বড় গ্যাপ, অর্থাৎ 14 তারিখ থেকে 21 তারিখ তারা কোথায় ছিল সেই বিষয়টা যদিও এখনও স্পষ্ট নয়। এবং তারপরেই যেটা দেখা গেল যে খিদিরপুরের একটি হোটেলে 21 তারিখ থেকে 22 তারিখ ছিল এবং তারপরে 25 তারিখ থেকে 28 তারিখ, এই 22 থেকে 25 তারিখের মধ্যেও একটা গ্যাপ। সেই সময় তারা কোথায় ছিল সেই বিষয়টা যদিও এখনও তদন্ত সাপেক্ষ বিষয়। এবং 25 তারিখ থেকে 28 তারিখ এই তারিখে কিন্তু মার্চ মাসের এই 25 তারিখ থেকে 28 তারিখ এটা ইকবালপুরের একটি হোটেলে তারা ছিলেন। এবং যেটা এর আগেই আমার আরেক সহকর্মী দীপ্তিমান যেমনটা বলল যে 28 তারিখে যখন তাদের কাছে একটি মেসেজ আসে, সেই কারণে
কারণের জন্য তারা রাঁচি বেরিয়ে গিয়েছিল এবং রাঁচি সেখানে একটি হোটেলে ছিল এবং সেখান থেকে তারা ফের কিন্তু আরও একবার চলে আসে এই বাংলাতে, কারণ পূর্ব মেদিনীপুরে তাদেরকে শেষ ট্রেস করা যায় এবং তখন থেকে অর্থাৎ 10 তারিখে যখন তাদের পূর্ব মেদিনীপুরে ট্রেস করা যায় তারপরে কিন্তু লাগাতার তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায় তারা চালাতে থাকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এবং অবশেষে 12 তারিখে মাফ করবে 11 তারিখ মধ্যরাতে তাদেরকে ট্রেস করা পুরোপুরিভাবে সম্ভব হয় দীঘার একটি হোটেলে এবং 12 তারিখ ভোরে তাদেরকে কিন্তু অ্যাপ্রিহেন্ড করে অর্থাৎ তাদেরকে ডিটেন করা হয় আইবি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জয়েন্ট অপারেশনে তাদেরকে অবশেষে ডিটেন করা সম্ভব হয় এবং সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করে এনআইএ এবং তারপরে তাদেরকে আনা হয় কোর্টে এবং তারপরে 3 দিনের ট্রানজিট রিমান্ড দিয়ে ইতিমধ্যেই ব্যাঙ্গালোরে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে বা যেটা প্রশ্ন উঠছে বারংবার তদন্তকারী আধিকারিকরা যেটা খোঁজার চেষ্টা করছে এবং দীপ্তিমানও যেমনটা জানালেন আমাদেরকে যে 28 তারিখে তাদের কাছে একটি যে মেসেজ এসেছিল এবং সেই মেসেজের রেস ধরেই তারা রাঁচি চলে যায় এবং রাঁচির পরে তারা ফের আবারও বাংলায় ফিরে আসে এবং 12 তারিখ থেকে যে একদম লাগাতার বিভিন্ন ডেরা চেঞ্জ করে তারা যে বাংলাতেই ছিলেন এই যে পুরো সাপোর্ট এই সাপোর্টটা তাদেরকে কে দিয়েছিল? লজিস্টিকের জন্য তো টাকা আসতো 8 দিন 9 দিন ছাড়া ছাড়া সেটা ঠিক রয়েছে, কিন্তু যে সন্দেহটা জাগছে যে অটোতে করে সওয়ার হয় দুই জঙ্গি খিদিরপুরের গেস্ট হাউস থেকে অটো বুক করে অটো থেকে নামতে দেখা যায় তাদেরকে, মানে কোথায় গিয়েছিল এই দুজন? শুধুমাত্র রাঁচিতে তাদেরকে কে টাকা জোগালো তা নয়, এই অটো চালককেও জিজ্ঞাসাবাদ করেছে নাই, সেখান থেকে কি কোনো তথ্য পাওয়া গিয়েছে? একদমই দেখো যখনই পুলিশ বা এনআইএ তারা যখন সেন্ট্রাল এজেন্সি যখন জানতে পেরেছে যে তারা কলকাতাতে রয়েছে, কলকাতায় সম্ভাব্য জায়গার সমস্ত জায়গার তারা সিসিটিভি ফুটেজ কিন্তু সংগ্রহ করে সেগুলোতে ছানবিন করেছে এবং সেখান থেকেই যেটা দেখা গিয়েছিল যে খিদিরপুরের এই যে হোটেল যেখানে তারা ছিলেন 2-3 দিনের জন্য সেই হোটেলে সিসিটিভি সার্চ করে কিন্তু দেখা যায় যে একটি অটো থেকে নামতে এবং সেই অটোটিকে ট্রেস করে দেখা যায় যে সেটা হাজরার অটো এবং হাজরা স্ট্যান্ডে গিয়ে সেই অটো চালককে সেখান থেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরে অটো চালক জানায় যে হাজরা থেকে বুক করা হয়েছিল, 2 জন ছিল সেই টোটোতে এবং সেখান থেকে খিদিরপুরে যাওয়া হয়েছিল এবং খিদিরপুরে তাদেরকে নামিয়ে দিয়ে চলে আসে, কিন্তু পুরো টোটো বুক করে তারা গিয়েছিলেন। শুধু এইটুকু ইনফরমেশনই এই অটো থেকে পাওয়া যায় যেটা কিনা হাজরা স্ট্যান্ডের অটো। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই ধরনের যারা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বা যারা এরকম ব্লাস্টের ঘটনায় যারা যুক্ত থাকে বা এরকম কাজ ঘটায় তারা কিন্তু মূলত লো গ্রেডেড হোটেলেই তারা থাকে, কারণ এই হোটেল বা এইসব হোস্টেল বা পেন গেস্টগুলোকেই তারা বেছে নেয় যেখানে সচরাচর সাধারণ মানুষ তারা যাবেন না এবং যারা ট্যুরিস্ট পার্টি আছে তারাও সেই সব হোটেলকে চুজ করবেন না বা গুগলে খুব ফাস্ট অ্যাক্সেস নেই এইসব হোটেলের, এরকম হোটেলগুলোকেই কিন্তু তারা বেছে নেয় এবং এখানেও তেমনই হয়েছে, কোনো অন্যতা হয়নি। এক্ষেত্রেও এই 2 জন যুবক কিন্তু তারা এরকমই হোটেল বেছে নিয়েছে এবং অটো তারা অটোতে করে যে মুভমেন্ট করেছিল সেই বিষয়টা সেই তথ্য ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে, কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে 2 জন কর্ণাটকের বাসিন্দা তারা চলে এলো বাংলাতে, বাংলার বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ালো, একদম ফ্রি অ্যাক্সেস পেলো তারা বাংলাতে, কিন্তু এই অ্যাক্সেসটা পাওয়ার জন্য যে পরিমাণ নলেজ লাগে সেই নলেজটা কোথা থেকে এদের এলো? এই ঘটনার আগে কি তারা এই বাংলাতে এসে তারা রেকি করেছিল, নাকি কলকাতা থেকেই এমন কেউ রয়েছে তারা ক্রমাগত তাদেরকে এই অ্যাক্সেস দিয়ে যাচ্ছে বা তারা যে 5টা ভুয়ো আধার কার্ড ব্যবহার করেছে তারও বেশি আধার কার্ড ব্যবহার করেছে বলে আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এই যে এতগুলো যেখানে কোনোটাতে কর্ণাটকের অ্যাড্রেস ছিল, কোনোটাতে মহারাষ্ট্রের অ্যাড্রেস ছিল, এই যে একাধিক ভুয়ো আধার কার্ড এগুলো পেলো কোথা থেকে? এগুলো কি তারা প্রথম থেকেই এনেছিল, নাকি তাদেরকে এখান থেকেই অর্থাৎ কলকাতা থেকে বা বাংলা থেকেই কেউ এই জিনিসগুলো যোগান দিচ্ছে? এই একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে এবং যেই প্রশ্নগুলো খোঁজার জন্য আইবি এনআইএ তারা কিন্তু হন্যে হয়ে বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইতিমধ্যেই তারা হানা দিচ্ছে এবং সেখানকার ইতিমধ্যেই যেসব হোটেলগুলোর নাম পাওয়া গিয়েছে সেই সব হোটেলে তারা গিয়েছিলেন। এবং আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানিয়ে রাখবো যেটা দীপ্তিমান বলল যে 28 তারিখের পর তারা রাঁচি চলে গিয়েছিল, কারণ তাদের কাছে একটি মেসেজ এসেছিল। এই 28 তারিখের পর যখন রাঁচি তারা চলে গিয়েছিল, এই যে টাইমিংটা 28 তারিখে যখন
ফুল বিষয়টা যখন আইবি জানতে পারে বা এনআইএ জানতে পারে, তারা কিন্তু চলে যায় সেই হোটেলে এবং সেখান থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় এই ছানবিনটা শুরু করে এবং এই তথ্য কিন্তু তাদের কাছে, অর্থাৎ এই দুজনের কাছে ছিল। সেই কারণের জন্যই কিন্তু তারা আর ফের কলকাতায় আসেনি, তারা সোজা দীঘা চলে যায় বা হাওড়া থেকে বাস ধরে তারা দীঘা চলে যায়, সেই জায়গায় চলে যায়। এখানেও প্রশ্ন উঠছে যে এই যে বিষয়টা তারা যে জানতে পারছে, এই যে সেন্ট্রাল এজেন্সি বা পুলিশের গতিবিধি তারা জানতে পারছেন, সেই সাহায্যটা তাকে কে করছেন? তাহলে কি কলকাতায় বা বাংলায় বসেই তারা সব বিষয়টা তদারকি করছে বা এখান থেকেই কেউ তাদেরকে জানাচ্ছে পুরো বিষয়টা, নাকি তারা পুরোপুরিভাবে রেকি করে গিয়েছিল? এই একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে এবং সেই কারণের জন্য বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে এবং একদমই। রিয়া, আপাতত ধন্যবাদ তোমাকে। রিয়া মাঝে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম নিউজ রুম থেকে। এই যে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, যেখানে হাওড়াতে নজরদারি করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে হাওড়া থেকে তারা দীঘার বাসে উঠছেন, সেই বাস স্ট্যান্ডে গিয়েছিল এনআইএ এর আধিকারিকরা। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কলকাতার হোটেল থেকে দীঘা যায় যারা, তারা হাওড়ার যে বাস স্ট্যান্ডে গিয়েছিল সেখানে এনআইএ তদন্ত করতে গিয়েছিল, কি উঠে আসছে? হোটেল থেকে বেরিয়ে প্রথমে হাওড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে দেখা যায় এই দুই সন্দেহভাজন জঙ্গিকে। পাশাপাশি হাওড়া ব্রিজ সংলগ্ন দূরপাল্লা বাস স্ট্যান্ড, যেখান থেকে দীঘা এবং বিভিন্ন মেদিনীপুরে যাওয়া বাস, সেখানে দূরপাল্লার বাস আছে, সেখানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তার সত্ত্বেও এই এলাকার যেই বাস স্ট্যান্ডে যারা টিকিট কাউন্টারে বসেছিল, যারা কন্ট্রাক্টর, বাসের চালক, সমস্ত তাদের এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কখন এসেছিল, কিভাবে এসেছিল, এর আগেও কোনোদিন এখানে এই পথ তারা অতিক্রম করেছে কিনা, সব বিষয়ে জোর তল্লাশি, জোর জিজ্ঞাসাবাদ চলছে। শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজের ওপর জোর দেওয়া হয়েছে। হাওড়া ব্রিজ সংলগ্ন অঞ্চলের এই বাস স্ট্যান্ড, দূরপাল্লা বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গায় এখান থেকে যাওয়া যায়, তাই জন্য এই জায়গায় জঙ্গিরা ব্যবহার করেছে এবং দীঘা যাওয়ার জন্য তারা এই বাসে করে গেছিল। এই বাসে আর দুজন ছাড়া সঙ্গে আর কেউ ছিল কিনা, সঙ্গে ব্যাগ ছিল কিনা, সিসিটিভি ফুটেজে যা যা দেখা যাচ্ছে সেই বিষয় নিয়েই এনআইএ তদন্তকারী দলরা তারা জিজ্ঞাসাবাদ করছে, লাগাতার জিজ্ঞাসাবাদ করছে এবং যে বিষয় কিছু উঠে আসছে কিনা সেটাই দেখার বিষয়। তবে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে তারা কলকাতা হোটেল থেকে হাওড়া সংলগ্ন স্টেশন হয়ে দীঘা, এই হাওড়া ব্রিজ সংলগ্ন দীঘা বাস স্ট্যান্ড থেকে তারা দীঘার উদ্দেশ্যে গেছে এবং যে বাসে করে গেছে, যখন সময় পুরো সিসিটিভি ফুটেজ যদি জিজ্ঞাসাবাদ, জোর তল্লাশি চলছে বলা যেতে পারে হাওড়ার এই অঞ্চলগুলিতে। ধন্যবাদ জগন্নাথ।